Dear student, welcome to online English class. I am Sanor Hossain, lecturer in English, Alhaj Hormatullah Rahmatullah College, Alirhat, Shibganj, Bogura. Today our topic is passage narration. তোমরা সবাই প্যাসেজ ন্যারেশন সম্পর্কে কম বেশি জেনে আসছো, তারপরও আমি তোমাদের সামনে কিছু উপস্থাপন করার চেষ্টা করব। বি কেয়ারফুল অ্যান্ড লিসেন টু মাই লেকচার। প্যাসেজ ন্যারেশন করতে হলে অবশ্যই সেন্টেন্স ন্যারেশনের উপরে তোমাদেরকে ভালোভাবে দখল রাখতে হবে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্যাসেজ ন্যারেশন করার প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে বারবার ওই প্যাসেজটাকে ভালোভাবে পড়ে নিতে হবে, অর্থ করে নিতে হবে। সেক্ষেত্রে তোমরা বারবার পড়ে নিয়ে বক্তা এবং শ্রোতাকে অবশ্যই ভালোভাবে ফাইন্ড আউট করবে। এক্ষেত্রে সেন্টেন্স ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশন খুব বেশি আলাদা নয়। এক্ষেত্রে তোমরা প্রথমেই প্যাসেজটাকে ভালোভাবে পড়ে নেবে, বক্তা শ্রোতাকে খুঁজে নেবে। প্যাসেজ ন্যারেশন থেকে সেন্টেন্স ন্যারেশন একটু আলাদা। সেটা হলো সেন্টেন্স ন্যারেশন যখন তোমরা করেছো, সেক্ষেত্রে আমরা সাধারণত এক্সাম্পল যেগুলো তোমাদেরকে দেখাইছি, সেগুলো রিপোর্টিং ভার্বটা আমরা প্রথমেই লিখে তোমাদেরকে দেখাইছি এবং রিপোর্টেড স্পিচটা পরে উল্লেখ করে তোমাদেরকে প্র্যাকটিস করাইছি। এখন প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচটাই প্রথমে এবং রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া থাকতেও পারে। ডন্ট ওয়ারি, যেখানেই দেওয়া থাক না কেন তোমরা রিপোর্টিং ভার্বটাকে শেষে থাকলেও লেখার সময় প্রথমে নিয়ে এসে অ্যান্সার শুরু করবে। এক্ষেত্রে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে তোমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে যখন রিপোর্টেড স্পিচের ভিতরে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো তোমাদেরকে পরিবর্তন করতে হবে, সেই শব্দগুলো আমি কিছু ব্ল্যাকবোর্ডে লিখছি তোমাদের সুবিধার্থে। তোমরা অবশ্যই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং সেগুলো খাতায় নোট করে নাও। যেমন দেখো, ইয়েস্টারডে, এটা পরিবর্তিত হয়ে লেখা লাগবে দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে সেটা পরিবর্তন হয়ে লিখতে হবে প্রিভিয়াস ডে। টুমরো, টুমরো থাকলে লিখতে হবে দ্য নেক্সট ডে। সার্ড, সার থাকলে সারের পরিবর্তে লিখতে হবে রেসপেক্টফুলি। ইয়েস থাকলে এটার পরিবর্তে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। নো থাকলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। টুডে, টুডে থাকলে লিখতে হবে দ্যাট ডে। নাও থাকলে লিখতে হবে দেন। মাস্ট, মাস্ট থাকলে লিখতে হবে হ্যাড টু। তাহলে অবশ্যই তোমরা ব্ল্যাকবোর্ড থেকে এটা সাহায্য নিতে পারো। এখানে লিখছি যদি ইনভার্টেড কমার ভিতরের অংশ, যে দ্যাট মিনস রিপোর্টেড যে স্পিচ, সে স্পিচে যদি এই বাম পাশের ওয়ার্ডগুলো উল্লেখ থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে ডান পাশের এই শব্দগুলো বসবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, সার থাকলে রেসপেক্টফুলি, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, টুডে থাকলে দ্যাট ডে, নাও থাকলে দেন, মাস্ট থাকলে হ্যাড টু। এই শব্দগুলো পরিবর্তন করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে একটা প্যাসেজ ন্যারেশন ব্ল্যাকবোর্ডে লিখব, খুব মনোযোগ সাথে তোমরা সেটা ফলো করবে এবং সেটা সলভ করার চেষ্টা করবে।
The old man said, can you give me এখন তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমি তোমাদের সুবিধার্থে একটা প্যাসেজ ন্যারেশন ব্ল্যাকবোর্ডে লিখেছি। দ্য ওল্ড ম্যান সেইড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। এই বৃদ্ধ লোকটা বলতেছে, কাকে বলতেছে এখানে সরাসরি উল্লেখ নেই, তবে আমরা এটার অবশ্যই কাকে বলতেছে সেটা ভালোভাবে পড়লেই এটা বুঝতে পারবো। ক্যান ইউ গিভ মি সাম ফুড, তুমি কি আমাকে কিছু খাদ্য দিতে পারো? আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, আমি 2 দিন যাবৎ অনাহারে আছি, দ্যাট মিন্স না খেয়ে আছি। এই বক্তা হলো ওল্ড ম্যান, এই বৃদ্ধ লোক বলতেছে যে তুমি কি আমাকে কিছু খাদ্য দিতে পারো, আমি 2 দিন যাবৎ অনাহারে আছি। এটা কাকে বলছে এটা আমরা এখনো পাইনি, তবে আরও একটু পরের অংশটা পড়ে নেই। হোয়াই ডু ইউ বেক, তুমি কেন ভিক্ষা করো? ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করতে পারো না? সেইড দ্য মেইড, এখানে দেখতে পাচ্ছ সেইড দ্য মেইড। মেইড বলা হয় কুমারী কোনো মেয়ে বা দাসীকে বোঝানো হয়। তা এই কুমারী এই মেয়ে বা দাসী বলতেছে তুমি কেন ভিক্ষা করো, কাজ করতে পারো না? তার মানে আমরা বুঝতে পারছি এখানে বক্তা এবং শ্রোতা হলো বৃদ্ধ লোক, এবং ওই মহিলাই হচ্ছে বক্তা এবং শ্রোতার কাজ করেছে। যখন এই মহিলাটা বলছে যে তুমি কেন ভিক্ষা করো, কাজ করতে পারো না, তখন এরপরের অবশ্যই তার রিপ্লাইটা আসবে ওই বৃদ্ধ মানুষের। লেখছে কি, নো আই অ্যাম আনএবল টু ডু দ্য ওয়ার্ক সেইড দ্য ওল্ড ম্যান। এখানে এই বৃদ্ধ লোকটা বলছে যে না, আমি কাজ করতে সামর্থ্যবান নই। এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম বক্তা এবং শ্রোতা যদিও আলাদা জায়গায় এখানে রিফার করা আছে, লেখার সময় আমরা কি করব, প্রথমেই সেটাকে নিয়ে আসে লিখব। এভাবে আমরা অ্যান্সার করব। দেখা যাচ্ছে এখানে ইনভার্টেড কমা শুরু হয়েছে এবং ইনভার্টেড কমাটা শেষ হয়েছে এখানে। এর ভিতরে 2টা সেন্টেন্স লেখা রয়েছে, আমরা একটা সেন্টেন্স করে শেষ করব। একটা সেন্টেন্স যখন শেষ হবে, একজন বক্তার যদি একাধিক বক্তব্য এখানে উল্লেখ থাকে কোনো প্যাসেজ ন্যারেশনে, তাহলে একটা বক্তব্য অ্যান্সার করার পরে আমরা লিখব কি, অ্যান্ড, তারপরে বক্তা প্রোনাউন লিখব।
বক্তা যে যে থাকবে তার প্রোনাউন লিখব, তারপরে অলসো, টোল্ড অথবা আস্কড ব্যবহার করব। দ্যাট মিন্স সাবজেক্ট অনুযায়ী সেই টুর পরিবর্তন করব। এখন আমরা এই প্যাসেজ ন্যারেশনের একটু সলভ করার চেষ্টা করব। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু তাকাও। তাহলে আমরা প্রথমে লিখব দ্য ওল্ড ম্যান, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে লিখব সেইডের এই সেইডের পরিবর্তে লিখব আস্কড। দ্য ওল্ড ম্যান আস্কড কাকে বলতেছে? দ্য মেইড। একটা কাজ এখানে আমরা করলাম, ইনভার্টেড কমা তুলব। এই ইনভার্টেড কমার ভেতরের প্রথম সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা ইয়েস নো কোশ্চেন, ইনভার্টেড কমা তুলে দিয়ে বসবে ইফ। এটা 2। নাম্বার 3 সাবজেক্টের কাজ। সাবজেক্ট এখানে ইউজ সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন তোমরা আগেই জেনেছো, বাহিরের রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে। এখানে অবজেক্ট আকারে ব্যবহার হয়েছে দ্য মেইড, তাহলে বসবে শি। সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের কাজ ভার্ব আকারে এখানে ব্যবহার হয়েছে ক্যান, তাহলে সেটা প্রেজেন্ট টেন্স আছে, হবে কুড পাস্ট টেন্স। গিভ, এখানে মি, দ্যাট মিন্স অবজেক্ট ফর্মে আছে। 2 নম্বর ফর্মে আছে। এটার 1 নম্বর ফর্ম হচ্ছে আই ফার্স্ট পারসন, বাইরের সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট আছে এখানে ওল্ড ম্যান, দ্যাট মিন্স ওল্ড ম্যানটা সাবজেক্ট হবে হি, কিন্তু আছে এখানে 2 নম্বর ফর্ম, তাহলে হির অবজেক্ট হবে হিম। সাম ফুড, এই একটা বক্তব্যের অ্যান্সার আমরা করলাম। তারপরে লেখা আছে আই হ্যাভ বিন সার্ভিং ফর 2 days। এই বক্তব্যটার বক্তা ওই ওল্ড ম্যান, তাহলে আমরা কি লিখব? অ্যান্ড। এর প্রোনাউন, ওল্ড ম্যানের প্রোনাউন হবে হি অলসো টোল্ড, অ্যান্ড হি অলসো টোল্ড। এখন আমরা ইনভার্টেড কমা লিখব। এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার ইনভার্টেড কমা তুলে দিয়ে বসবে দ্যাট। এখন আমরা যাব সাবজেক্ট। সাবজেক্ট এখানে ব্যবহার হয়েছে আই, দ্যাট মিন্স ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন বাইরের সাবজেক্টকে ফলো করে, বাইরের সাবজেক্ট আগে এখানে ব্যবহার হয়েছে ওল্ড ম্যান, তাহলে ব্যবহার হবে হি। এখানে সাবজেক্ট আকারে ব্যবহার হবে হি। সাবজেক্টের পরে কার কাজ? ভার্ব। এখানে হ্যাভ আছে, প্রেজেন্ট টেন্স হয়ে যাবে পাস্ট টেন্স হ্যাড, বাকি যা আছে আনচেঞ্জেবল। He had been starving for 2 days. এটা বৃদ্ধ লোকের যে 2টা বক্তব্য ছিল, আমরা সেটা অ্যান্সার দেখলাম। এখন এখানে বলছে হোয়াই ডু ইউ বেক, তুমি কেন ভিক্ষা করো? ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কাজ করতে পারো না। এটা বক্তা হয়েছে দ্য মেইড, তাহলে লিখব দ্য মেইড আস্কড, শ্রোতা হচ্ছে দ্য ওল্ড ম্যান। ওল্ড ম্যান, ইনভার্টেড কমা তুলব। এটা হলো ডাব্লিউ ইজ কোশ্চেন, ইনভার্টেড কমা তুলতে ডাব্লিউ ইজ ওয়ার্ড আনচেঞ্জেবল থাকবে। এখন সাবজেক্টের কাজ, সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, বাইরের অবজেক্ট দ্য ওল্ড ম্যানকে ধরবে, আসবে হি। সাবজেক্টের পর কার কাজ? ভার্ব। এখানে ভার্ব আকারে বলছে বেক, বেকের পাস্ট টেন্স করতে হবে বেকড। এক্ষেত্রেও এই মেইড বক্তা, এটারও 2টা বক্তব্য রয়েছে, একটা বক্তব্য শেষ হলো। এখন আমরা লিখব অ্যান্ড। অ্যান্ড শি অলসো টোল্ড, অ্যান্ড শি অলসো টোল্ড। ইনভার্টেড কমা তুলে দে, এটা আছে ইয়েস নো কোশ্চেন, ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখব ইফ। সাবজেক্টের কাজ ইউ সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টকে ধরবে। বৃদ্ধ লোক, এই মহিলা যখন বক্তা তখন শ্রোতা বৃদ্ধ লোক, তাহলে হবে হি। সাবজেক্টের উপর কার কাজ? ভার্ব। ক্যান নট আছে, এটার হবে কুড নট। কুড নট ওয়ার্ক। এক্ষেত্রে যদি এই এক বক্তার আরও বক্তব্য থাকতো, তাহলে আমরা কি লিখতাম? অ্যান্ড শি অর হি এগেন টোল্ড, এভাবে আমরা করতে পারতাম। এখন আমরা করব নো আই অ্যাম আনএবল টু ডু দ্য ওয়ার্ক। এখন আমরা বুঝতে পারছি যে এটা বলছে এই বৃদ্ধ লোক, তাহলে আমরা কি লিখব?
দ্য ওল্ড ম্যান। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ইনভার্টেড কমার ভিতরের যে রিপোর্টেড স্পিচটা আছে সেখানে আমরা নোর ব্যবহার দেখতে পাচ্ছি। আমরা আগেই বলে রেখেছি যে কোনো সেন্টেন্সের ভিতরে স্যার, নো অথবা ইয়েস যদি থাকে তাহলে তাদের ব্যবহারগুলোই আগে করতে হয়। এক্ষেত্রে আমরা এটার কাজটা করে নেব নো, তাহলে লিখতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড এই যে এখানে সেইড আছে সেটার পরিবর্তে লিখব টোল্ড। ইনভার্টেড কমা তুলব, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা তুলে দিয়ে বসবে দ্যাট। এখন সাবজেক্টের পরিবর্তন আগের মতোই, ফার্স্ট পারসন আছে বাইরের সাবজেক্টকে ফলো করবে, বাইরের সাবজেক্ট আগে এখানে ওল্ড ম্যান ব্যবহার হয়েছে তাহলে হবে হি। সাবজেক্টের উপর ভার্ব এম আছে হয়ে যাবে ওয়াজ। আনএবল টু ডু দ্য ওয়ার্ক। তাহলে তোমরা এই প্যাসেজ ন্যারেশনটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারলে যে আমরা এটা কত সহজে সলভ করতে পারলাম। তোমরা এইভাবে যদি সেন্টেন্স ন্যারেশনগুলোকে ভালোভাবে সলভ করে থাকো তাহলে অবশ্যই প্যাসেজ ন্যারেশন তাড়াতাড়ি সলভ করতে পারবে। আই থিঙ্ক তোমরা সবাই মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে প্যাসেজ ন্যারেশনগুলো ক্রমে ক্রমে ক্লাসের মাধ্যমে জানানো হবে। আমি আশা রাখি তোমরা এই প্যাসেজ ন্যারেশনটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আবারও এই সম্পর্কে প্যাসেজ ন্যারেশন ক্লাসে তোমাদের আলোচনা করব। তোমরা এটা বারবার বাড়িতে প্র্যাকটিস করবে এবং খুব সহজে সলভ করতে পারবে। থ্যাংক ইউ এভরিবডি। আল্লাহ হাফিজ।